পোশাক আশাকের ক্ষেত্রেও আমার অনেক অবজেকশন আছে। সত্যিকারের যারা শিল্পী ওরা হারিয়ে যাচ্ছে। এতটুকু 19-20 হলে কিন্তু মানুষ গালি দিয়ে বসে। বর্তমান সংস্কৃতি ক্যান্সারে আক্রান্ত, এবং সব শিল্পীরাই খারাপ হয় না, বুঝে শুনে বলবেন। একবার যেতে দে না আমার ছোট। বিবাহিত জীবনের পরে গিয়ে আরেকটা ভ্যারিয়েশন আছে বা ব্যাড ইম্প্যাক্টও পড়ে। গানের শিল্পীদের মানে বিয়ে হবে না ভালো। আমার হাজবেন্ড যথেষ্ট সাপোর্টিভ। এই যে আমি এখানে গান করতে যাচ্ছি, ওখানে গান করতে যাচ্ছি, আমার হাজবেন্ড সাপোর্ট না করলে তো এই কাজগুলো আমি করতে পারতাম না। এখন একটা গানের শিল্পী যদি নায়িকার মতো নাচতে থাকে, তাহলে লুইপার মৌসুমীর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? মায়ের কোলে জন্ম নিলাম, বাবার বুকে বড় হলাম। যদি আপনার হাতে সুযোগ আসে তাহলে সংস্কৃতি অঙ্গনের পরিবর্তনের জন্য কোন জায়গাটাতে প্রথম হাত দিবেন? গুটি কয় কিছু শিল্পী আছে যে ওরাই কাজ করবে, আর অন্য দলের অনুসারী যারা ওই দলের শিল্পীরা কাজ করতে পারবে না। আমি এটার ঘোর বিরোধী। এখন আমি 2-3টা করে বিয়ে করে 4-5 জায়গায় সন্তান পয়দা করে দিলাম, গানের শিল্পীদের মানে বিয়ে হবে না ভালো। মেঘলা আকাশ, এটা আমার কাছে হিপোক্রেসি লাগে। তাহলে আপনি একজন সিঙ্গার বিয়ে করলেন কেন? বাবা এবং মা দুজনে আমার খুব কঠোর সমালোচক। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সোনালী নিউজের পক্ষ থেকে। আমি আছি সাজেদুল সজীব। সঙ্গীত মানুষের হৃদয়ে এনে দেয় স্নিগ্ধতা, আর সেই সঙ্গীত যদি হয় একজন প্রিয় কণ্ঠশিল্পীর কণ্ঠে, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমরা এমন একজন গুণী সঙ্গীত শিল্পীর সঙ্গে কথা বলবো, যিনি গত 3 দশক ধরে বাংলা সঙ্গীত শিল্পে রেখেছেন ব্যাপক অবদান। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী দিচ্ছি আনোয়ার। আপু, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? খুব ভালো আছি। আপু, আমরা সঙ্গীত নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, তার আগে একটু আপনার ব্যক্তি জীবন নিয়ে একটু কথা বলতে চাই। আমার সঙ্গীত জীবন ব্যক্তি জীবন দুটোই আসলে রিলেটেড। এই কারণে আমি বলবো, কারণ আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, আপনারা সবাই চেনেন তাকে, একজন সঙ্গীত ব্যক্তিত্ব, পাশাপাশি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব। তো বাবার কাছে আমি আসলে গল্পটা শুনেছি যে একজন শিশু যখন জন্মাবার পর প্রথম কাঁদে, তখন বাবা বলেছিলেন যে তুমি যখন প্রথম কাঁদলে জন্মাবার পর, তোমার কান্নার ভেতরে একটা সুর ছিল। তো আমার মনে হয় যে তখন থেকেই বাবা স্বপ্ন দেখতেন যে বাবার মেয়ে আমি সঙ্গীত শিল্পী হব। হয়তোবা সেই স্বপ্নটা তিনি তখন থেকে দেখা শুরু করেন, বা ভেতরে তার সেই বাসনাটা ছিল। তো যে কারণে আমার 8 বছর বয়সে আমার জন্মদিনটিতে বাবা আমাকে প্রথম হারমোনিয়াম কিনে দেন জন্মদিনের উপহার হিসেবে, এবং সেই হারমোনিয়ামের পাশাপাশি একটা গানও তিনি আমার জন্য লিখে দেন। সেটা ছিল আমার জীবনের প্রথম গান। গানটা ছিল এমন: আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা, কত ভালোবাসি আমায় তোমরা জানো না। আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা। এটা ছিল আমার জীবনের প্রথম গান। আর আমার জীবদ্দশায় আমি যেটা বাবাকে দেখতাম যে কখনো তিনি ঘটা করে গান লিখতেন না। হাঁটছেন, হাঁটতে হাঁটতে 2টো লাইন মাথায় আসতো, সাথে সাথে একটা সুর চিন্তা করতেন। আমাকে বলতাম, মা হারমোনিয়ামটা নিয়ে আসো, গানটা তুলে রাখো, তোমার কাকুরা যখন আসবে গানটা গেয়ে শোনাবে। কাকুরা বলতে তিনি বোঝাতেন, কারণ বাবার বদলতে সব বড় বড় সঙ্গীত পরিচালকদের একটা আনাগোনা আমাদের বাড়িতে ছিল। শ্রদ্ধেয় সত্তার সাহা, আলাউদ্দিন আলী, সুবল দাস, আলম খান, আনোয়ার পারভেজ চাচা, ওনাদের। তো ওনারা যখন আসতেন এরকম অনেক গান হয়েছে যে আমি 2 লাইন গেয়ে শোনাতাম ওনাদেরকে। পরবর্তীতে দেখতাম কি এই গানটাকেই তারা মডিফাই করে একটা কালজয়ী গানের রূপ দিত। এই কারণে আমার নিজের কাছে নিজেকে অনেক কালজয়ী গানের সাক্ষী মনে হয়। আচ্ছা, তো আপু, আপনার গানের হাতে খড়ি কি বাবার হাত ধরেই, পরবর্তীতে কি কোনো নির্দিষ্ট কোনো গুরু রেখে গান শেখা হয়েছিল? হ্যাঁ, গানের হাতে খড়ি তো বাবা তো আমাকে সে অর্থে হারমোনিয়াম দিয়ে গান শেখাননি, কিন্তু আমার হারমোনিয়ামের হাতে খড়িটা হচ্ছে আমার একটা ফুপির কাছ থেকে। ওনার নাম হচ্ছে রুনি, আমি খোকন আন্টি বলে ডাকতাম আদর করে, বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তো সেই আমাকে প্রথম সারগাম শেখায়। ওই 8 বছর বয়সে সারগাম শেখা শুরু করি। তো পরবর্তীতে বাবা যখন দেখলো যে আমার গানের ব্যাপারে খুব আগ্রহ, তখন আমাকে ওস্তাদজি রেখে দেন। ওস্তাদ ইয়াসিন হোসেন খান, ওনার কাছে আমি প্রথম ক্লাসিক্যালের তালিম নেই। তবে উনি আমাকে বাসায় এসে শেখাতেন, মানে আমি কখনো ইনস্টিটিউশনে গিয়ে শিখিনি। ওনারা বাসায় আসতেন। পরবর্তীতে সতীন্দ্রনাথ হালদার উনি আসতেন, ওনার কাছ থেকে ক্লাসিক্যাল শিখেছি। এবং শ্রদ্ধেয় সত্য স্যার কাছ থেকে আপনি বলতে পারেন যে
প্লেব্যাক কিভাবে করব বা আধুনিক গানগুলো কিভাবে, সেই বিষয়গুলো আমি আবার সত্য কাকুর থেকে শেখা। কারণ বাবার গুরু বলেন, বড় ভাই বলেন, এবং বাবার চলচ্চিত্রে আগমনটাও আসলে সত্য ওনার হাত ধরেই, সেই আয়না অবশিষ্ট ছায়াছবির মাধ্যমে বিখ্যাত গান আকাশের হাতে আছে একরাশনি। তো সেই সুবাদে সত্য কাকুর সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। তো উনি যখনই আসতেন হারমোনিয়ামটা নিয়ে বসে আমাকে তালিম দিতেন। আচ্ছা, আপনার গানের পরিচিতি সবচেয়ে বেশি পেয়েছিল কোন গান? সেটা কি আকাশের হাতে আছে একরাশনি? না, আকাশের হাতে আছে তো বাবার চলচ্চিত্রের প্রথম গান, বাবার লেখা। আমি তো সেই গানটা গাইনি, গিয়েছেন শ্রদ্ধা আঞ্জুমান আরা বেগম। আচ্ছা, আর আমি যেমন গানে তো আমার সঙ্গীতে 30 বছর হয়ে গেছে, কারণ 30 বছর আগে, এটা 1996-7 এরকম, ওই সময় বাবা উল্কা নামে একটি ছায়াছবি পরিচালনা করছিলেন। সেই ছায়াছবিতে আমি প্রথম প্লেব্যাক করি এবং সেটাই আমার জীবনের প্রথম মিডিয়াতে প্রথম কাজ, এবং সেটাও শ্রদ্ধেয় সত্য স্যার হাত ধরেই, কারণ সেই গানটার শুরুকারেও তিনি ছিলেন। বাবার যেমন সত্য কাকুর হাত ধরে চলচ্চিত্রে আসা, আমারও ঠিক তাই। আমি আমার চলচ্চিত্রে যেটা প্রথম প্লেব্যাক করে, আমি কি 2 লাইন শোনাবো? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। গানটা ছিল এমন: মায়ের কোলে জন্ম নিলাম, বাবার বুকে বড় হলাম, দিনে দিনে চলতে গিয়ে তোমার কাছে মন হারালাম। ও সাথী রে, কোথায় তুমি? ও সাথী রে, কোথায় তুমি? ও সাথী রে। নায়িকা মৌসুমীর লিপে ছিল এই গানটা প্রথম। এবং একই ছবিতে আমি আরেকটা ডুয়েট গানও করি। গানটা ছিল তোমায় দেখলে বুকের মাঝে তবলা বাজে রে। আসলে কমার্শিয়াল ছবির যে ধরনের গান হয় সেরকমই, এবং সেখানে আমার কো আর্টিস্ট ছিলেন পলাশ ভাই। তো আমার জীবনের প্রথম কো আর্টিস্ট পলাশ ভাই ছিল, ওই যে রিজিয়া পলাশের সেই পলাশ ভাই। আচ্ছা, এই আর কি। আর একটা বিষয় আমার জানার খুব আগ্রহ, সেটা হচ্ছে গানের আগ্রহটা মূলত কোথা থেকে? মানে গানের আগ্রহটা ছোটবেলা থেকেই, কারণ আমাদের বাসায় আমি দেখতাম যে বাবা তো চলচ্চিত্রের গান লিখতেন, টেলিভিশনের জন্য গান লিখতেন, তারপর রেডিওর জন্য গান লিখতেন, এবং সিটিংগুলো বেশিরভাগ আমাদের বাড়িতে হতো, এবং সেখানে সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকতেন। তো আমি তখন অনেক ছোট, তো ওনাদেরকে দেখে 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 এই গানের প্রতি আমার একটা ভালোবাসা, একটা আগ্রহ তৈরি হয়, এবং একসময় মনে হয় আমিও বড় হয়ে সাবিনা ইয়াসমিনের মতো শিল্পী হব বা রুনা লায়লার মতো শিল্পী হব, এরকম একটা স্বপ্ন আমি সেই বলতে পারেন ওই সময় থেকে 6-7-8 বছর, ওই সময়টা থেকে সেই স্বপ্নটা আমি দেখা শুরু করি। আর এটা তো ঠিক, সঙ্গীত জগতে যখনই যে আসেন গান করতে, প্রত্যেকের টার্গেট থাকে যে ফিল্মে প্লেব্যাক করবে। তা আমি বলবো যে অন্যদের চাইতে আমার জন্য সেই সুযোগটা অনেক সহজেই আমি পেয়ে যাই, যেহেতু বাবা চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং ওনার নিজস্ব প্রোডাকশন দেশচিত্র কথা থেকে অসংখ্য চলচ্চিত্র তিনি পরিচালনা করেছেন। তো বাবার কাছে আমার প্রথম আবদারটা ছিল যে আমি তোমার ছবিতে প্লেব্যাক করব, এবং বাবাকে আমি বলতাম যে বাবা তুমি এত ছবির কাজ করছো, অন্যান্য প্রোডাকশন, তুমি একটু আমার কথা বলো না কেন, আমিও অন্যের ছবিতে গান করতে চাই। তবে এই সমস্ত ব্যাপারে আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন। তিনি বলতেন যে মা, আমি প্রথম সুযোগটা তোমাকে নিয়ে দিব, দ্বিতীয় সুযোগটা তোমার গুণের বদৌলতে তোমাকে নিতে হবে। তুমি মনে করো না যে গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে, আমি সবসময় সারাক্ষণ তোমার জন্য তদবির করব, সেটা আমি করব না। আর এটা তো বুঝো যে গান সাধনার বিষয়, সাধনার কোনো বিকল্প নেই। তুমি সাধনা করো, তুমি যদি বাইরে কোথাও কাজ করো, তোমার কাজ যদি কারো ভালো লাগে, অটোমেটিক তোমার কাছে অফার আসবে, এরকম একটা বিষয় আর কি। তো আমরা জানি যে দিথি আনোয়ারের বেশ বিখ্যাত কিছু কিছু গান আছে। আপনি গান শুরু করার পরে, বিশেষ করে যখন ফিল্মে প্লেব্যাক শুরু করলেন, এর পরবর্তীতে মানে কোন গানের মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন আপনার? আচ্ছা, আমি উল্কা ছায়াছবিতে প্রথম গান করার পরে কিন্তু বেশ কিছু অফার আমার কাছে আসে ফিল্মে প্লেব্যাকের জন্য, এবং আমি একে একে অনেকগুলো ছবিতেই, প্রায় 60 থেকে 70টি ছবিতে আমি প্লেব্যাক করি, এবং পাশাপাশি আমি সোলো অ্যালবামের কাজ করছি, তখন মিক্সড অ্যালবামে কাজ করছি, মানে মোটামুটি একটা ব্যস্ততা চলে আসে। তো যে গানটির মাধ্যমে ফিল্মে আমি একটু পরিচিতি পাই সেটা হলো আর্তনাদ ছায়াছবির একটি গান করেছিলাম আমি, বাবারই লেখা ছিল, এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় সুবল দাস, যে ওনার সুযোগ্য সন্তান সজল দা। আমি গানটা গেয়ে শোনাই। ওই সেই গানটিও মৌসুমী আপুর লিপেই ছিল। একটা তাজমহল বানাইয়া দুনিয়া সব প্রেমিকের রে করছো অপমান,
শোনো শোনো সম্রাট শাহজাহান, শোনো রে শোনো শোনো সম্রাট শাহজাহান, এমন ছিল গানটা। তো তার পরবর্তীতে বেশ কয়েকটি ছবিতে প্লেব্যাক করেছি এবং আমার সুযোগ হয়েছে শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর, ওনার কো আর্টিস্ট হিসেবে কাজ করা, মনির খান, রবি চৌধুরী, এস.ডি. রুবেল, তারপরে আগুন ভাই, ওনাদের প্রত্যেকের সাথে আমি ফিল্মে প্লেব্যাক করেছি। তবে এটাও ঠিক যে আমার কন্টেম্পোরারি যারা সিঙ্গার্স তাদের তুলনায় আমার কাজের সংখ্যাটা কম, এবং এই যে কম সেটা নিয়ে আমার না কোনো আফসোস নেই, কারণ ছোটবেলা থেকে না আমি খুব ভালো লাগা ভালোবাসা থেকে কাজ করতাম, গান করতাম, এবং সবসময় আমার মাথায় এই চিন্তাটা থাকতো, আজ অবধি আছে। কারণ আমার বাবা তো প্রায় 60 ইয়ার্স মানে 60 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং তার অসংখ্য অবদান আমাদের চলচ্চিত্রে এবং সঙ্গীতে। তো আমার সবসময় এই জিনিসটা মাথায় থাকে যে আমার কারণে যেন বাবার সম্মানে এতটুকু আঁচ না লাগে, কারণ এত কিছু তার অর্জন, মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, পুরস্কার তো আছেই, তো আমার কারণে যেন আঁচ না লাগে। তো আমি এমন কিছু কাজ করব না যেটা বাবার সম্মানে লাগে, মানে আলেমের ঘরে জালেম হয়েছে এই কথাটা কেউ যেন না বলে, সেই দিকে আমি সবসময় সোচ্চার এখনো। এবং এই কারণে দেখা যায় কি, আমার বাবার লেখা যেহেতু পুরোনো গানগুলো আমি ছোটবেলা থেকেই শুনে শুনে বড় হয়েছি, তো কিন্তু তখন তো আমি ছোট ছিলাম, কণ্ঠ পরিপক্ক ছিল না, সেই গানগুলো আমার প্রথমে গাওয়ার সুযোগ হয়নি। তা এখন আমি না সেই গানগুলো গেয়ে গেয়ে তৃষ্ণা মেটাই। বাবার লেখা পুরোনো গানগুলোকে আমি নতুন ভাবে রিমিক্স করেছি, অন্যের অ্যালবামের জন্য করেছি, আমি নিজেও করেছি। তারপরে ইউটিউব, এখন তো ইউটিউবের যুগ, ইউটিউব চ্যানেলেও আমরা ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার নামে একটা কাজ করেছিলাম, সেখানে আমাদের গান, সেই মানে অনুষ্ঠানটার নাম। তো সেখানে আমরা বাবার লেখা বেশ কিছু পুরনো গান আমরা নতুন করে ডিজিটালি রিমিক্স করি, সেখানে আমি গান করেছি এবং আরো এই প্রজন্মের অনেক শিল্পীরা। তো দেখা যায় যে পুরনো গানগুলোর প্রতি আগ্রহটা বেশি আমার, এবং আমিও যখন যেখানে যাই মানুষ আমার কাছে সেই 70, 80, 90 দশকের কালজয়ী গানগুলো শুনতে চায় বাবার লেখা, তা আমারও তখন আগ্রহ বেড়ে যায়। তবে সেই গানগুলো গাওয়া খুব কঠিন, কারণ গানগুলো গেয়েছেন বাংলাদেশের সব বড় বড় সঙ্গীত শিল্পী, সাবিনা ইয়াসমিন, রুনা লালা, ফেরদৌসী রহমান কিংবা শাহনাজ রহমতুল্লাহ, ওনারা, আবিদা সুলতানা। তো ওনাদের গান যখন আমি গাই, এটা তো ঠিক মানুষের কানে লেগে রয়েছে এবং এতটা জনপ্রিয় গানগুলো, এতটুকু 19-20 হলে কিন্তু মানুষ গালি দিয়ে বসে। হ্যাঁ, আমি দেখেছি অনেক ফেসবুক বা ইউটিউবে গানগুলো আসলে, শুধু আমার না, আরো অনেকে যারা কাভার সং করে, নিচে অনেকে অনেক ধরনের কমেন্ট লেখে। তো যাই হোক, বাবার কাছ থেকে সেই স্বীকৃতিটা আমি পেয়েছি, কারণ এখন তো টেলিভিশন চ্যানেলগুলোতে খুব লাইভ প্রোগ্রামগুলো হয় না গানের, তো আমার প্রায় যাওয়া হয় বিভিন্ন চ্যানেলে, এবং বেশ কয়েকটি চ্যানেলে বাবা আমাকে ফোন করেছে, মানে গান শুনে বাবা ফোন করে বলেছে, না মা তুমি ভালোই গাইছো। এবং বাবা যদি বলে ভালো, দ্যাট মিনস আসলেই ভালো, কারণ বাবার কাছে না কোনো খাতির নেই যে হ্যাঁ আমার মেয়ে বলে আমার প্রশংসা করতে হবে, নট নেসেসারি। বরঞ্চ বাবা এবং মা দুজনে আমার খুব কঠোর সমালোচক বাবা ছিলেন এবং মা এখনো করেন, বলেন যে না মা এই জায়গাটা ঠিক হয়নি, বা ওই কথাটা ভুল গিয়েছো, একজন গীতি কবির মেয়ে হয়ে কথা কেন ভুল গাবা, অনেক সময় হয় না লাইভে হয়ে যায়, কিন্তু সেই জিনিসগুলো তারা খুব এ ব্যাপারে সোচ্চার ছিলেন। এবং সত্য সাহা তো আমার গান শুনে সবসময় দেখতেন আমি উচ্চারণটা ঠিক মতো করছি কিনা, উনি উচ্চারণের ব্যাপারে খুব পারফেকশনিস্ট ছিলেন। উনি বলতেন যে গানের শব্দ যদি কেউ না বুঝে এই গানটা তো বাড়িতেও পৌঁছাবে না, কেউ গাইবেও না, জনপ্রিয় হবে না। আসলে ওনাদের কিছু আমি বলবো যে ফিলসফি ছিল, যেগুলো ছোটকালে এত বুঝতাম না, এখন আমি হাড়ে হাড়ে টের পাই যে না আসলে ওনারা যেটা বলতেন একেবারে সঠিক। তারপর ওই পুরাতন গানগুলোর মধ্যে একটা যদি একটু গিয়ে শোনাতেন। হ্যাঁ, পুরাতন গানগুলোর ভেতরে যেমন গাজী মাজহারুল আনোয়ার কিন্তু সঙ্গীতের প্রতিটি ক্ষেত্রে একটা অবাধ বিচরণ ছিল, যেমনটি দেশের গান, আধুনিক গান, আধ্যাত্মিক গান। আমি 2 লাইন করে শোনাই। দেশের গান যেটা আমার সবচাইতে প্রিয়, একবার যেতে দে না আমার ছোট সোনার গাই, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েলে ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গাই। দারুণ। আপনি বললেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ওনারা আপনার আইডল আর কি। অবশ্যই। তো ওনাদের মধ্যে
কাকে সবচেয়ে বেশি ভালো লাগে, এবং দুজনকে যদি আমি একটু আলাদা গুণের কথা শুনতে চাই, তাহলে কিভাবে আপনি আলাদা করবেন কার মধ্যে কোন? আচ্ছা, প্রথম কথা হলো তো দুজনকেই আমার ভালো লাগে, দুজনই আমার আদর্শ। তবে যদি আমরা মেলোডি বা একটু স্লো প্যাটার্নের গানের ক্ষেত্রে সাবিনা আন্টি আমার সবচাইতে প্রিয়, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আর যদি একটু চটুল ঘরানার গান কিংবা ফিল্মে আমরা যেটাকে ফোক মডার্ন বলি, সে ধরনের গানের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে অবশ্যই শ্রদ্ধেয় রুনা লায়লা। এবং যদি তুমি দেশের গানের কথা আপনি বলেন, তাহলে আমি বলবো যে শাহনাজ রহমতুল্লাহ। আসলে এক একজনের কণ্ঠে কিন্তু এক এক ধরনের গান ভালো লাগে। তবে আমার সবচাইতে ইউনিক যে কণ্ঠটা আমার কাছে লাগে সেটা হচ্ছে শ্রদ্ধেয় আবিদা সুলতানা। ওনার কণ্ঠটা আমার অসম্ভব ইউনিক লাগে। আমার কেন জানি ওনার কণ্ঠটা খুব ভালো লাগে, এবং ওনার কণ্ঠে যে কোনো গান আমার ভালো লাগে। তো এই চারজনই আপনি বলতে পারেন যে আমার গানের সঙ্গীতের আদর্শ। এবং মেল সিঙ্গার্সদের মধ্যে আমার এক নম্বর প্রিয় সিঙ্গার অবশ্যই শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি। এবং তার পরবর্তীতে আমার ভাল লাগতো যেমন কুমার বিশ্বজিৎ দার গান আমার ভালো লাগে, এন্ড্রু কিশোরের গানও ভালো লাগে। তার পরবর্তীতে মনির খান ভাইয়ের গলাটা বেশ দরাজ একটা কণ্ঠ, ফিল্মি, মানে কিছু কণ্ঠ থাকে একেবারে ফিল্মে প্লেব্যাকের জন্য। যেমন ফিল্মে প্লেব্যাকের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর। ওনার কণ্ঠটা এমন একটা কণ্ঠ যে সব গানের সাথে কিংবা সব হিরোর লিপের সঙ্গে মনে হয় যে ওরা ওই হিরোরাই গাচ্ছে, ওরকম একটা বিষয় আছে। আর নায়করাজ রাজ্জাকের গানের ক্ষেত্রে দেখতাম যে শ্রদ্ধেয় খুরশিদ আলম, ওনার কণ্ঠটা রাজ্জাক আঙ্কেলের সাথে খুব যেত, এবং তখন দেখা যেত যে ওনার বেশিরভাগ গান উনি করতেন। আর তখনকার সময় এভাবেই শিল্পী নির্বাচন করা হতো, গান বুঝে, কিংবা ফিল্মের গানের ক্ষেত্রে যে কার লিপে গানটা যাবে ওভাবে। আর এখনকার সময় দেখা যাচ্ছে যে একজন দুজন শিল্পীকে দিয়ে সব চলচ্চিত্রে গান গাওয়ানো হয়, যে কারণে অনেক ভালো প্রতিভা আমি বলবো যে সুযোগের অভাবে আড়ালেই থেকে যায়। যেমন এখনকার প্রজন্মে উই আর লাকি যে অনেক ভালো ভালো কণ্ঠশিল্পী কিন্তু আমরা পেয়েছি এখনকার প্রজন্মে। যেমন মেল সিঙ্গার্স পেয়েছি, ফিমেল সিঙ্গার্স পেয়েছি। অনেকের গান আমার খুব ভালো লাগে, যেমন ন্যান্সির গান আমার খুব ভালো লাগে এখনকার সময়, কোনালের গান, কনা খুব ভালো গাইছে, লুইপা খুব ভালো গাইছে, ঝিলিক ভালো গাইছে, ওদের কণ্ঠ ভালো লাগে, স্বরলিপি। আর মেল সিঙ্গার্সদের মধ্যে যেমন এখনকার প্রজন্মে অপু আছে, ইউসুফ আছে, সাব্বির, ওরা বেশ ভালো গায়, রাশেদ, এদের গান আমার ভালো লাগে। কিন্তু ওদের একটা দুর্ভাগ্য জানেন যে ওরা মানে বলে না যে মাথার উপরে বটবৃক্ষের ছায়া, সেটা ওদের মাথায় এখন নেই। কারণ বেশিরভাগ আমাদের কিংবদন্তি যারা রয়েছেন তারা তো পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে। এবং আমার কাছে মনে হয় যে একজন গাজী মাজহারুল আনোয়ার, একজন আবু হেনা মোস্তফা কামাল, একজন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান কিংবা রফিকুজ্জামান স্যার, মানে ওনাদের পরে সেই লেভেলের গীতিকবি আমরা পাইনি। কিংবা একজন আলম খান, একজন সত্য শাহ, আলাউদ্দিন আলী, আনওয়ার পারভেজ, আলী হোসেন, সুজি হোসেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ওনাদের পরে সেই লেভেলের কম্পোজার আমরা পাইনি। সত্যি কথা, আমি এখন অনেকে আমার সাথে ভিন্ন মত পোষণ করতে পারে, বাট আমার কাছে এটাই মনে হয় যে ওনারা চলে যাওয়ার পর একটা বিশাল শূন্যতা এখন আমাদের সঙ্গীত জগতে কাজ করছে, এবং এখন এক ধরনের হাহাকার আমাদের মিডিয়া জগতে কাজ করছে। বেশ কিছু কাজ নিয়ে আমি যেমন নিজে খুবই বিরক্ত। কেন জানেন? কারণ আমি তো ছোটবেলা থেকে সুস্থ সংস্কৃতির চর্চা হতে দেখেছি আমাদের বাড়িতে কিংবা আমাদের আশেপাশে। আর এখনকার সংস্কৃতিটা মানে পার্শ্ববর্তী দেশকে ওরা ফলো করছে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে ফলো করতে গিয়ে নিজস্বতাটা হারিয়ে ফেলছে। সেটা সর্বক্ষেত্রে, সেটা অভিনয়ের ক্ষেত্রে বলেন, গানের ক্ষেত্রে বলেন, নাচের ক্ষেত্রে বলেন, পোশাকের ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে। এবং এখন একটা ভাইরাল আর্টিস্টদের উৎপাতে সত্যিকারের যারা শিল্পী ওরা হারিয়ে যাচ্ছে ইন এ সেন্স। কারণ এখন অটোটিউনের যুগ, এখন এআই এর যুগ, অনেক মানুষ বেকারও হয়ে যাচ্ছে, কারণ এআই তো এখন সবকিছুই করে দিচ্ছে। আসলে হাইটেকের যুগে আমাদের কোথায় খুশি হওয়া উচিত যে না, হাইটেকটাকে আমরা যথাযথভাবে মানে ইউটিলাইজ করব, আমাদের এই ধারাটাকে আরো বেশি ডিজিটালাইজ করব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কি সেই হাইটেককে মিসইউজ করা হয়, যেটা সংস্কৃতির ক্ষেত্রে আমি বলবো যে অনেক বড় একটা হুমকি কিন্তু এটা। এবং আমি এগুলো নিয়ে কথা বলতে চাই, যেমন আজকে আপনাদের সামনে বলছি। আমি কিন্তু এবার বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নারী সংরক্ষিত আসন, সেই আসনের জন্য আমি চেষ্টা করেছিলাম। কারণ আমার একমাত্র উদ্দেশ্যই ছিল, যেহেতু আমি সাংস্কৃতিক ঘরানার, আমার উদ্দেশ্যটাই ছিল যে আমি পার্লামেন্টে যাব, পার্লামেন্টে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে মোট কথা আমাদের বিনোদন জগতের একজন প্রতিনিধি হয়ে আমি সেখানে যাব, এবং সেখানে আমার বেশ কিছু কথা বলার আছে, আমি সেই কথাগুলো বলে আমি সেই কাজগুলোকে করবার চেষ্টা করব এবং সমস্যাগুলোকে সমাধান করবার চেষ্টা করব। এই কথাটা আমি কেন বলছি যে পার্লামেন্টে গিয়ে করব, কারণ যে কোনো কাজ আপনি ব্যক্তিগত উদ্যোগে করতেই পারেন, তবে যখন আপনি ক্ষমতায় থাকবেন তখন কিন্তু সেই কাজটা আপনার জন্য আরো করাটাও সহজ হবে এবং আপনি বড় পরিসরে করতে পারবেন। যে কারণে আমার কাছে মনে হয় যে সমাজসেবা হোক বা যেটাই হোক, রাজনীতি অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আপনি যে কোনো কাজ বড় পরিসরে করতে পারেন। তো যাই হোক, যেটাই হয়েছে, আমি নির্বাচিত হইনি, তবে সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ কাজ আমার করার ইচ্ছা থাকলে আমি যে কোনোভাবেই কাজটা করতে পারি। তবে আমাদেরকে যেটা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, এবার তো আসলে কোনো শিল্পীকেই মনোনয়ন দেয়া হয়নি পার্লামেন্টে, তা আমাদেরকে বলেছে যে আমরা আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করব এবং বিভিন্ন কমিটিতে আমরা আপনাদেরকে প্রোভাইড করব। তা আমার কথা হলো, যে কোনো কমিটিতে আমি চাই যে আমাকে এমন একটা কমিটিতে দেয়া হোক সংস্কৃতির, যেন সেখানে আমার সংস্কৃতি নিয়ে কিছু কাজ করার সুযোগ থাকে, এরকম একটা বিষয়। একটু যেহেতু রাজনৈতিক একটা প্রসঙ্গ চলেই আসলো, একটু জানার চেষ্টা করব যে যদি আপনার হাতে সুযোগ আসে, তাহলে সংস্কৃতি অঙ্গনের পরিবর্তনের জন্য কোন জায়গাটাতে প্রথম হাত দিবেন, এবং সেটা এখন পরিবর্তন হওয়াটা খুব ম্যান্ডেটরি হয়ে গেছে আপনার মনে হয়? অনেকগুলো বিষয় আমার যেগুলো নিয়ে কাজ করার ইচ্ছা, যেমন প্রথম আমি কাজ করব, যেহেতু সঙ্গীত বলো এবং চলচ্চিত্র বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কিন্তু এই দুটো, ঠিক আছে, এবং এই চলচ্চিত্র এবং সঙ্গীতে যাদের অবদান কিংবা যারা সঙ্গীতের স্রষ্টা, ওদেরকে প্রথমে আমরা মূল্যায়ন করব। মানে আমি শেকড় থেকে শুরু করতে চাই, গোড়া থেকে। এবং মূল্যায়নটা কিভাবে করব? একটা আর্কাইভের মতো থাকবে, সেই আর্কাইভে আমাদের বাংলাদেশের যত কিংবদন্তি রয়েছেন সঙ্গীত জগতের কিংবা নাচের জগতের কিংবা অভিনয় জগতের, মানে ফিল্মের, সেই কিংবদন্তিদের কাজগুলোকে সেখানে সংরক্ষণ করা হবে। সেটা বই আকারে হোক কিংবা মানে ডিজিটাল বা ভিজুয়ালাইজ আকারে হোক, যেভাবেই হোক, একটা আর্কাইভ থাকবে, যে আর্কাইভে ওনাদের কি কি কাজ ওনারা করেছেন, সেই কাজগুলোর পেছনের ইতিহাস কি, সঙ্গীতের ইতিহাস কি, সেই চলচ্চিত্রের ইতিহাস কি, সবকিছু সেখানে প্রিজার্ভ থাকবে। তখন হবে কি, আমাদের এখনকার প্রজন্মের যারা এই লাইনে আসছে মিডিয়া জগতে কাজ করতে, ওদের জন্য ওগুলো কিন্তু পাথে হয়ে থাকবে। ওরা সঙ্গীতের চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে জানবে, কারণ যে কোনো একটা কাজ আমি যখন করব, আমার তো ইতিহাসটা জানতে হবে যে আমি এই কাজটা করতে চাই। এবং ইতিহাস বলতে কি, আমার অতীতে এই সমস্যাগুলো ছিল, আমরা যদি ইতিহাসই না জানি সমস্যাগুলো কোত্থেকে জানবো, এবং সমস্যা না জানলে সেই সমস্যার সমাধানটাই বা আমরা কিভাবে করব। তো যে কারণে প্রথমেই এটা হচ্ছে আমি মনে করি গুরু দায়িত্ব, যে সে আর্কাইভটা একটা প্রপার আর্কাইভ আছে, কিন্তু সেখানে তুমি সবগুলো কাজ কিংবা সবার কাজগুলো পাবে না। আমি গণহারে না, আমি হচ্ছে লিস্ট করে, যে না এদের অবদান সঙ্গীতে কিংবা চলচ্চিত্রে, ওদের নাম লিস্ট করে আমি আরো যারা উত্তরসূরি আছে না আমার মতো, তাদেরকে অনুরোধ করবো যে তোমাদের বাবা মায়ের কাজগুলো নিয়ে আসো, আমরা সেখানে আর্কাইভের মতো করবো, একটা জাদুঘর থাকবে। এখানে গেলে মনে হবে যে না, এখানে গেলে তো আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমরা জানবো, সঙ্গীতের চলচ্চিত্র। এটা আছে আমার প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ যেটা আমি মনে করি, যে একটা সময় দেখা যায় যে এই জগতে যারা কাজ করে যখন বয়স হয়ে যায় কিংবা রিটায়ারমেন্টে যায়, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক শিল্পীকে দুস্থ শিল্পীর কাতারে নাম লেখাতে হয়। কেন? কারণ সময় থাকতে তারা হয়তো সঞ্চয়টা করেননি, বা টাকা পয়সা যেটাই তারা ইনকাম করেছেন হয়তো অন্য কোনো কাজে সেটাকে ইনভেস্ট না করে হয়তো ওই সময় নষ্ট হয়ে গেছে টাকাটা সামহাউ। তা আমার কথা হলো যে তাদের সেই রয়্যালটি গুলোকে নিশ্চিত করতে হবে। কারণ আজকে দেখেন, লতা মঙ্গেশকর নেই, কিশোর কুমার নেই, কিন্তু ওনাদের ঘরে বসে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা অর্জন, লক্ষ লক্ষ টাকা ইনকাম আসছে রয়্যালটির মাধ্যমে, কারণ ওনাদের সরকার সেটাকে নিশ্চিত করেছে। একটা কমিটি আছে, আমি যদি ভুল না করি সেই কমিটির চেয়ারম্যান হচ্ছে জাভেদ আখতার, উনি। তো যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক, সেই রয়্যালটিগুলো নিশ্চিত হয়ে সেই রয়্যালটিগুলো ওনারা পাচ্ছেন, যেটা আমাদের দেশেও কমিটি আছে, কোনো কার্যকারিতা নেই। তো আমি ক্ষমতায় থেকে সেই কাজগুলোকে মেক শিওর করতে চাই যে না, আমি কাজগুলো করব, রয়্যালটিটা যেন আমি নিশ্চিত করতে পারি যে না প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায়, সেরকম একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে ব্ল্যাকলিস্ট হচ্ছে, যখন যে সরকার ক্ষমতায় আসে শুধুমাত্র
গুটি কয় কিছু শিল্পী আছে যে ওরাই কাজ করবে, আর অন্য দলের অনুসারী যারা ওই দলের শিল্পীরা কাজ করতে পারবে না। আমি এটার ঘোর বিরোধী, আমি এটাকে সাপোর্ট করি না। হ্যাঁ, আপনি মোরালি যে কোনো দলকে সাপোর্ট করতেই পারেন, সেটা বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আপনার সেই অধিকারটা আছে, কিন্তু শিল্পীদের ক্ষেত্রে আমি বলবো মোরালি আপনি যাকে সাপোর্ট করেন না কেন, কাজের ক্ষেত্রে যদি আমাদের সেই মেধাটাকে ডিভিশন করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সংস্কৃতিটা সামনের দিকে এগোবে না। কারণ একটা সংস্কৃতিকে সামনের দিকে এগোতে হলে আপনার যেমন সাবিনা ইয়াসমিনকে লাগবে, তেমনি রুনা লায়লাকে লাগবে, তেমনি আব্দুল হাদিকে লাগবে, তেমনি মনির খানকে লাগবে, তেমনি আজকে সাব্বিরকে লাগবে, এদের সবাইকে লাগবে। এখন আপনি যদি ডিভিশন করে ফেলেন যে না এদিকে সাবিনা ইয়াসমিন আছে তো ওদিকে রুনা লায়লা আছে, তাহলে কিন্তু মেধাটা ডিভিশন হয়ে গেল, আপনার সংস্কৃতিটাও সমৃদ্ধ হলো না, আপনি এই সংস্কৃতিটাকে নিয়ে সামনে এগোতে পারলেন না। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু শিল্পী আছে যারা দেখা যায় রাষ্ট্রদ্রোহিতার কাজ করে ফেলে অনেক সময়, সেটা দ্যাটস ডিফারেন্ট কেস, যে হ্যাঁ ওনার সরাসরি রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে জড়িত কিংবা সরকার বিরোধী, ওরা এটা করেছে, মানে একটা ক্রাইমের সঙ্গে জড়িত, সেক্ষেত্রে অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে ডিটেক্ট করা হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কিছু শিল্পী আছে কি ভিকটিমাইজড হয়ে যায়, হয়তো ওই সময়ে অমুকের উপর 2টা গান করেছে, তো এই সময় দেখা গেল যে তাদেরকে ব্ল্যাক লিস্টেড করে রাখা যায়। এগুলো করা উচিত না। মানে শিল্পীরা তো কাজ করবে না, শিল্পীরা মিউজিশিয়ান যারা আছে, আমি বলবো যে আজকে ওদের প্রোগ্রাম আছে তো ওদের ইনকাম আছে, প্রোগ্রাম নেই তো ইনকামও নেই, তো ওরা কি এখন এক সরকার 15 বছর ক্ষমতায়, তো অন্য দলের অনুসারীর যে শিল্পীরা ওরা কি 15 বছর না খেয়ে বসে থাকবে? এটা কি হয়? এটা তো হয় না। তো এই জিনিসগুলো না বন্ধ করা উচিত। তো আমি যদি ক্ষমতায় যেতাম বা যাই কোনো সময়, আমার যদি সুযোগ হয়, আমি অফিসিয়ালি এই জিনিসগুলোকে বন্ধ করব, যে না এটা করা যাবে না। সবাইকে নিয়ে বলে না, কথাই তো আছে সবে মিলে করি কাজ হারি জিতে নাহিলাজ। আজকে আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের চলচ্চিত্র সঙ্গীত দিন দিন উন্নত থেকে উন্নততর পর্যায়ে যাচ্ছে, ওদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো নাই, আমি দেখেছি এই টেন্ডেন্সিটা নাই। এবং দেখেন অনেক শিল্পীদেরকে ওনারা পার্লামেন্টে এনেছেন না? আপনি যদি সেই বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা কিংবা হেমা মালিনী কিংবা জয়া বচ্চন কিংবা এখনকার কঙ্গনা রানাওয়াটকে দেখেন, প্রত্যেকেই পার্লামেন্টে গিয়েছে। কলকাতায় আসেন দেব এরা সবাই পার্লামেন্টে গিয়ে, কারণ আমাদের চাওয়াটা হচ্ছে ওইটাই যে আমরা সংস্কৃতির মানুষ, সংস্কৃতি অনেক বড় একটা মাধ্যম এবং অনেকগুলো মানুষ এই সংস্কৃতির সাথে জড়িত, লক্ষ লক্ষ মানুষ। তো তা আমাদেরও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, আমাদেরও কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো আমরা আমি যদি ক্ষমতা যাই, আমি সেই জিনিসগুলোকে নিশ্চিত করতে চাই। তারপরে আরেকটা জিনিস আছে, দেখেন যখন পুরস্কার মানে অ্যাওয়ার্ড ফাংশন গুলো হয়, ইদানিং একটা রেড কার্পেটের চল আমরা দেখতে পাচ্ছি। তো আমার কথা হলো যে রেড কার্পেট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আছে, ভারতবর্ষে সব জায়গায় আছে, বাট ওদের স্ট্যান্ডার্ডটা দেখেন আর আমাদের। যেমন কিছুদিন আগে, এখন তো ফেসবুকের যুগ, মানে অনেক কিছু ট্রল হয় না, তো সবই তো চোখে পড়ে। মানে কিছু কিছু জিনিস দেখলাম যেগুলো দেখে না আমি শকড হয়ে যাই যে এটা কি আমাদের বাংলাদেশের কোনো শিল্পী হতে পারে? বাংলাদেশের শিল্পীর পোশাক কি এ ধরনের হতে পারে? বা বাংলাদেশের শিল্পীর ভাষা এ ধরনের হতে পারে? মানে আমাকে খুব ওইগুলো পীড়া দেয়, কষ্ট দেয়, আমার বিরক্ত লাগে। ইনফ্যাক্ট কালকে আমি একটা ফেসবুকে স্ট্যাটাসই দিয়েছি যে আমাদের বর্তমান সংস্কৃতি ক্যান্সারে আক্রান্ত, এবং যেমন তেমন ক্যান্সার না, একেবারে 4th স্টেজ। তো এটা ট্রিটমেন্ট দরকার। তা আমার কথা হলো যে সবাই মিলেই আসলে এই কাজগুলো আমরা সমাধান করতে পারি, কারণ আমাদের সংস্কৃতিটা দিন দিন আমার কাছে মনে হচ্ছে যে গ্রাফিক যদি আমরা দেখি এদিকে যাচ্ছে, তলায় যাচ্ছে। ভাইরাল আর্টিস্টদের উৎপাত। আজকে আপনি দেখেন যাদের ভিউজ বেশি, আজকে তো ভিউজ দিয়েই সবকিছু কাউন্ট করা হচ্ছে। একটা গান জনপ্রিয় হলো, কত কোটি ভিউজ হলো, ওটার উপর গানটা কি হয়তো বলতেই পারবে না, দেখেছে গানটা। তা প্রথম কথা হলো যে গান একটা শোনার বিষয় প্রথমে, দেখার বিষয়টা পরে, তাই না? একটা সময় কিন্তু রেডিওতে গান হতো এবং রেডিওর গান শুনে গান পপুলার হয়েছে না? অনেক গান পপুলার হয়েছে। আচ্ছা এখনকার ঠিক আছে মিউজিক ভিডিও যুগ, আপনার সময়ের বিবর্তনে সবকিছু পরিবর্তন হয়, সঙ্গীতেরও হয়েছে, কিন্তু তাই বলে শুধুমাত্র ভিজুয়ালাইজেশনটাকে প্রেফারেন্স দিলে তো সেটা হলো না। হ্যাঁ, ভিজুয়ালাইজ করার বিষয় হচ্ছে সিনেমা, ভিজুয়ালাইজ করার বিষয় হচ্ছে নাটক, কিন্তু গান তো শোনারই বিষয়। হ্যাঁ,
বিভিন্ন চ্যানেল আছে মিউজিক ভিডিওর মাধ্যমে গান আজকে আমরা দেখছি, সেটা গানের জন্য একটা প্লাস পয়েন্ট, কিন্তু গানের জন্য সেটা এখন মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে, আমার কাছে এটাই মনে হয়। এবং অনেক গানের শিল্পীদেরকেও আমি দেখি পারফরমেন্স একটা হচ্ছে স্টেজ পারফরমেন্স, যেটা রুনা লায়লাকে আমরা বলি যে শি ইজ দ্য মানে একদম কুইন, হ্যাঁ মানে স্টেজ কুইন আমরা তাকে বলি। স্টেজে পারফরমেন্স ডিফারেন্ট, সেখানে পারফরমেন্স করতেই হবে, কারণ দর্শক শ্রোতাদের সঙ্গে সরাসরি কানেক্টেড হচ্ছেন, দর্শক শ্রোতারা অবশ্যই আপনার পারফরমেন্সে ওনাদেরকে আপনার অবশ্যই আনন্দ দিতে হবে। কিন্তু আজকাল মিউজিক ভিডিওতে আমি এটাকে সাপোর্ট করি না। মিউজিক ভিডিওতে আমরা দেখি কি যে আমাদের গানের শিল্পীরা মানে একটা অভিনেত্রী যেভাবে সিনেমার গানে নাচানাচি করে বা কিংবা আইটেম সং হচ্ছে সিনেমায়, এই ধরনের পারফরমেন্স আমি এটাকে সাপোর্ট করি না। আমার কথা হলো যে হ্যাঁ মিউজিক ভিডিওতে মূল শিল্পী অবশ্যই থাকবে, তবে পারফরমেন্স যদিও সেখানে কিছু থাকে সেটা মডেলরা করবে, কারণ যার কাজ যাকে মানায়। এখন একটা গানের শিল্পী যদি নায়িকার মতো নাচতে থাকে তাহলে লুইপার মৌসুমীর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, কিংবা আরো যারা শিল্পী ওদের সাথে শাবনূরের হোয়াট ইজ দ্য ডিফারেন্স, শাবনূরের জায়গায় তুমি জায়গায়, তাই না? গানের শিল্পীরা তো আমার মনে হয় যে এই জিনিসগুলো মেনটেন করা উচিত। পোশাক আশাকের ক্ষেত্রেও আমার অনেক অবজেকশন আছে, কারণ একজন শিল্পীর ইমেজ অনুযায়ী পোশাক পরা উচিত। এখন আপনি একটা ফোক গান গাচ্ছেন একটা মডার্ন ইভিনিং গাউন পরে, সেখানে কিন্তু মানানসই ব্যাপারটা থাকছে না, আপনাকে দেখতেও ভালো লাগছে না, গানের সঙ্গে গেট আপও যাচ্ছে না, ভালো লাগবে না। মানে সামঞ্জস্য, যে কোনো কিছু সামঞ্জস্য না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত। আচ্ছা, তার মানে আমরা সামগ্রিক আলোচনায় যেটা বুঝলাম যে আপনি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছেন মূলত সংস্কৃতিটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার জন্যই, কিন্তু আমাদের বর্তমানে যারা সংস্কৃতি কর্মী রাজনীতিতে প্রবেশ করেছেন তারা রাজনীতিটাকেই আরো ঊর্ধ্বে নিয়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ সেটা আমি জানি, কারণ যে লাইনে যে সে ওই লাইনে কাজ করুক, তাই না? কেউ বিজনেস, সবাই তো বিজনেসম্যান না, সবাই ডক্টর না, সবাই ইঞ্জিনিয়ার না, সবাই লয়ার না, সবাই সিঙ্গার না, প্রত্যেকের কাজ আলাদা, এবং সবাইকে গিয়ে যে মাঠে গিয়ে মারামারি করতে হবে, ইটস নট দ্যাট, তাই না? শিল্পীরা তাদের অবদান রাখবে তাদের সঙ্গীতের মাধ্যমে, এবং তাদের মাধ্যমটা রাজপথ না, তাদের মাধ্যম হচ্ছে স্টেজ। আমি আজকে আপনারা মুক্তিযুদ্ধে আমরা দেখেছি না মুক্তির গানগুলো হয়েছে না, কিংবা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে দেশের গানগুলো আসতো, এই গানগুলো কিন্তু মানুষের সাইকোলজিকে দারুণভাবে প্রভাব ফেলতো, এবং এমনও হয়েছে মুক্তির গান শুনে অনেকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, আছে না? কারণ সঙ্গীতের একটা ইম্প্যাক্ট আছে। তো অন্য সেলিব্রিটিরা তো পপুলার হয় কিভাবে? কারণ ওনাদের উপর কিন্তু সাধারণ জনগণের উপর ওনাদের একটা প্রভাব থাকে। হ্যাঁ, যে আমি নায়ক রাজ্জাকের ভক্ত, আজকে রাজ্জাক সাহেব কি করছে, ওনার অ্যাক্টিভিটিজ এর উপর অনেক কিছু ডিপেন্ড করছে যে সমাজে উনি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছেন না পজিটিভ ইম্প্যাক্ট ফেলছেন। কারণ একজন কর্পোরেট মেম্বারকে কিন্তু সবাই চিনে না, কিন্তু একজন সেলিব্রিটিকে সবাই চিনে, তো তার দায়ভারটা আরো বেশি, দায়িত্বটা আরো বেশি। মানুষ যেহেতু আমাকে চিনে এবং আমার কাজের প্রচারটা বেশি, তা আমার কাজটাও ওরকম হওয়া উচিত। এখন আমি 2-3টা করে বিয়ে করে 4-5 জায়গায় সন্তান আমি মানে পয়দা করে দিলাম, এতে করে কিন্তু তার ইমেজই নষ্ট হয়। মানুষ কি ধারণা নেয় তাদের উপর, তাই না? একটা ইমেজ নষ্ট হয়ে যায়। তো সেই ইমেজগুলোকে মেনটেন করা উচিত আমি মনে করি। এটা পাবলিক আমাদের উপর অনেক বড় একটা দায়িত্ব দিয়েছে না? পার্লামেন্টে যখন নেতারা যান তখন ওনারা যখন মানুষের জনগণের ভোটের মাধ্যমেই তো নির্বাচিত হন, মানে জনগণের আশা ভরসা ওনাদেরকে নিয়ে। আমি ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, পরবর্তীতে উনি যেন আমাদের হয়ে কাজ করে, এটাই তো বিষয়। এবং সঙ্গীতের ক্ষেত্রেও তাই, যে আমি ওনাকে পপুলার বানিয়েছি, ওনাকে আমি দেখি, ওনার গান আমি শুনি, তো পরবর্তীতে আমি চাইবো যে সমাজে যেন ভালো একটা ইম্প্যাক্ট হয়, উনিও ওই অনুযায়ী কাজ করুন। এখন এমন কিছু হয়ে যায়, যেমন কিছু কিছু আর্টিস্ট, আমি নাম বলবো না, ফিল্মের আর্টিস্টের কথা আমি বলবো, হাতে গোনা কয়েকটা ছবি কিংবা কোনো ছবিও নাই, সিনেমাও নাই, কোনো অ্যাক্টিং এর ধারে কাজ দিয়ে নাই, কিন্তু ফেসবুক পেজ করে উল্টাপাল্টা কন্টেন্ট দিয়ে এরা ভিউজ বাড়াচ্ছে, ইনকাম করছে। মনে হচ্ছে কি ইউটিউবটা এখন একটা ইনকামের মেশিন হয়ে গিয়েছে, এখানে যাচ্ছে তাই কন্টেন্ট দেয়া হচ্ছে। তা আমার আরেকটা পরিকল্পনা ছিল বা আছে এখনো, ইউটিউবে একটা সেন্সর বোর্ড বসানো, সত্যি, যে কোন কন্টেন্ট গুলো আমরা দেখতে পারবো, কোনগুলো দেখতে পারবো না। কারণ কিছু কিছু কন্টেন্ট আছে সত্যি সত্যি সমাজকে কলুষিত করে, এতে করে আমাদের সামাজিক বলেন সব দিক থেকে আমি বলবো যে আমরা খুব মানে একেবারে ওই যে বললাম ক্যান্সারে আক্রান্ত এখনকার আমাদের সংস্কৃতি। ভালো লাগে না এগুলো দেখতেও, ভালো লাগে না শুনতেও, ভালো লাগে না। গানের কথার ক্ষেত্রেও আমি বলবো যে একটা
একটা হচ্ছে কি সাহিত্যের ভাষা, না আমরা লেখালেখি যেটা করি, লেখার ভাষাটা আলাদা, মুখের ভাষাটা আলাদা। হ্যাঁ, এখন দুটোকে মিলিয়ে ফেললে তো হবে না। তবে আপনার সঙ্গীত জীবনে আর একটু ফিরে আসতে চাই, সেটা হচ্ছে আমরা দেখি যে সঙ্গীত শিল্পী যারা যাত্রা শুরু করেন তাদের সঙ্গীত শিল্পী না, যে কোনো শিল্পীর ক্ষেত্রেই বিবাহিত জীবনের পরে গিয়ে আর একটা ব্যারিয়ার আসে, একটা ভ্যারিয়েশন আছে বা ব্যাড ইম্প্যাক্টও পরে ক্ষেত্র বিশেষে শিল্পী জীবন থেকে চলে আসতে হয়। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছিল? ভাইয়ের কাছ থেকে কতটুকু সাপোর্ট পেয়েছিলেন নাকি কোনো ধাক্কা? আমার ক্ষেত্রে অবশ্যই এক্সেপশনাল। আপনি ঠিক বলেছেন, এই দৈন্যতাটা এখনো আমাদের দেশে আছে। হ্যাঁ, এমন আছে যে আগের দিনে ছেলেমেয়েরা গান শিখতে চাইলে না, গান শিখতে দেওয়া যাবে না, গানের শিল্পীদের মানে বিয়ে হবে না ভালো, কিংবা নাচ শিখতে দেওয়া যাবে না, অভিনয় শিখতে দেওয়া যাবে না, এগুলো হলে এদেরকে ভালো বিয়ে দেওয়া যাবে না। এই ধরনের দৈন্যতাটা এখনো আছে। এজন্য আমাদের দেশের মানুষ এখনো পুরোপুরি ভাবে প্রগ্রেসিভ মাইন্ডেড হয় নাই। কিছু কিছু ওটা হচ্ছে এক্সেপশনাল, সেটা দিয়ে আপনি সার্বজনীন ভাবে বিচার করতে পারেন না। তবে অনেকের এটাও আছে, জেনে শুনে দেখে শুনে গানের শিল্পী একজন সিঙ্গার বিয়ে করবে, কিন্তু বিয়ের পরে এক্সপেক্ট করবে সে গান ছেড়ে দিবে। এটা আমার কাছে হিপোক্রেসি লাগে। তাহলে আপনি একজন সিঙ্গার বিয়ে করলেন কেন? আপনার যদি অবজেকশন থাকে, আপনি একটা সাধারণ মেয়ে বিয়ে করেন, হ্যাঁ, যাকে আপনি ঘরে বসিয়ে রাখতে পারবেন, ডমিনেট করতে পারবেন। তো এগুলাকে হিপোক্রেসি বলে। তবে আমার ক্ষেত্রে আমি লাকি, কারণ আমি যেমন কালচারাল ফ্যামিলিতে আমার জন্ম, আমার বিয়ে হয়েছে, আমার শাশুড়ি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, এখন গান করেন না, কিন্তু একসময় তিনি খুব জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন, লতিফা চৌধুরী, এবং তিনি টেলিভিশনে গান করেছেন, রেডিওতে বাবার লেখা গান করেছেন, বেসিক্যালি নজরুলগীতি করতেন। তো আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি যখন এই পরিবারে বিয়ে হয়ে আসি, বিয়েটা ওভাবেই হয়, কারণ বাবা এবং আমার শাশুড়ি দুইজন কলিগ ছিলেন এক সময়, দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওভাবে আসলে আমাদের দেখাটা হয় আমার হাজবেন্ডের সঙ্গে। ওর নাম আরিফ। তো বিয়ের পরে আমার শাশুড়ি খুব সাপোর্টিভ ছিল আমার প্রতি, এবং আমার শ্বশুর, উনি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি ছিলেন, বিএনপির এমপি ছিলেন, কিন্তু ওনার কিন্তু সিলেট আমার শ্বশুর বাড়ি, তো সিলেটি ফোক গান উনি খুব পছন্দ করেন, নিজেও গান, ওনার নিজেরও অ্যালবাম আছে। দ্যাট মিনস কি সঙ্গীতের প্রতি ওনারও একটা আমি বলবো যে আগ্রহ, আসক্তি দুটোই আছে। তো যে কারণে আমার কোনো সমস্যা হয়নি, বরঞ্চ উল্টা আমার শাশুড়ি আমাকে ধমক দেয় মাঝে মাঝে যে হারমোনিয়ামটা নিয়ে বসো না, তানপুরাটা নিয়ে বসো না, রেয়াজ করো না কেন, গান করতে হলে তো চর্চায় থাকতে হবে। সাপোর্ট করে। আমার হাজবেন্ড যথেষ্ট সাপোর্টিভ। এই যে আমি এখানে গান করতে যাচ্ছি, ওখানে গান করতে যাচ্ছি, রাত জেগে জেগে লাইভ গুলো করছি, কারণ লাইভ অনুষ্ঠানগুলো শুরু হয় 11টায়, বাসায় এসে রাত 2টায়। আমার হাজবেন্ড সাপোর্ট না করলে তো এই কাজগুলো আমি করতে পারতাম না। আমি করেছি, আমি করতে পারি, আমার জন্য আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হলো, যেটা আমি বলছিলাম, আমার বাবা যদিও চেয়েছিলেন তার মেয়েটা সঙ্গীত শিল্পী হোক, কিন্তু আবার পাশাপাশি বাবা আমাকে বিয়ের আগে বলতেন যে মা, গান বাজনা করছো, পড়াশোনা ঠিক রেখে গান বাজনা করো, পড়াশোনার জন্য হ্যাম্পার না হয়। আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস এ অনার্স মাস্টার্স করেছি, মানে পড়াশোনা কমপ্লিট করেছি, পাশাপাশি গান করতাম। তো মিউজিক আমার অলওয়েজ একটা সেকেন্ড অপশনই ছিল। এবং বিয়ের পরে আমাকে বাবা বলতেন, মা, সংসার ঠিক রেখে গান বাজনা করবা, সংসার হ্যাম্পার করবা না, মানে তোমার ফ্যামিলি মেম্বারসদেরকে অবহেলা করবা না বা ইগনোর করবা না, এমন ভাবে কাজ করো না যে সারাদিনই বাইরে থাকতে হয়, যে সংসারে সময় দিতে পারছো না। তা আমার শুরু থেকেই ওই জিনিসটা মাথায়, কারণ বাবা যেটা বলতো আমার জন্য বেদবাক্য, এবং আমি ওভাবেই ব্যালেন্স ওয়েতে সবসময় কাজ করে এসেছি, এখনো তাই করছি। আমি কিন্তু সব কাজ হাতে নেই না। আমি যদি মনে করি যে না, এই কাজটা হাতে নিলে আমার তো সারাদিনই বাইরে থাকতে হবে, বা দেশের বাইরে চলে যাইতে হবে, বা ঢাকার বাইরে চলে যাইতে হবে, তো বেছে বেছে আমি কাজ নেই, যেন আমার সংসারটাও আমি ব্যালেন্স করতে পারি, আমার ক্যারিয়ারটাও। তো যে কারণে ওই যে বললাম যে অন্য শিল্পীদের তুলনায় কাজের সংখ্যাটা কম, কারণ অফার তো আমার প্রচুর এসেছে বা আসে, আর সব অফার আমি নেই না, বেছে বেছে করি। আর যে কাজগুলো করলে নিজের সম্মান বজায় রাখতে পারবো, বাবার সম্মান বজায় রাখতে পারবো, সেভাবেই করি। বাহ, এটা অনেক দারুণ একটা ব্যাপার ছিল। আমরা এই ব্যাপারটাতে আসতাম যে আপনি গ্রাজুয়েশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে, এবং সাবজেক্টটা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের মধ্যে যদি টপ 10 ভ্যালুয়েবল সাবজেক্ট থাকে, তার মধ্যে টপ 5-এই রাখা যাবে এটা। তো এই সাবজেক্টে পড়ার পরে ক্যারিয়ার কি সঙ্গীত ছাড়া অন্য কোনো ক্যারিয়ার বা আন্তর্জাতিক সম্পর্ক রিলেটেড কোনো ক্যারিয়ার করার ইচ্ছে হয়েছিল কিনা? না, কখনো হয়নি। তবে যেটা আমার বাবার আরেকটা ইচ্ছে ছিল, আমাকে লয়ার বানাবে। তো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, যে ঘ ইউনিটে আমি চান্স পেয়েছিলাম, ডি ইউনিট যেটা, তো সেখানে তো সাবজেক্ট আমি নিজের ইচ্ছা মতোই চুজ করতে পারি। তো আমি তখন দেখা গেল যে আমার যে র্যাঙ্ক ছিল, সেই র্যাঙ্কে আমি লটা পেয়ে যাই। আমি ল ডিপার্টমেন্টেই প্রথম ভর্তি হই।
ভর্তি হওয়ার পর আমি 1 মাস ক্লাসও করি, অ্যানেক্স বিল্ডিং এ ক্লাস হতো। কিন্তু আমি দেখলাম কি আমার সব বন্ধু বান্ধবরা কলা ভবনে, কেউ ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, কেউ বা ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। কলা ভবনটা আমার কাছে সবসময় খুব জমজমাট লাগে, মানে অ্যানেক্স বলো এগুলোর চাইতে কলা ভবনটা অলওয়েজ জমজম। তা আমার খুব আস্তে আস্তে মনে মনে হলো যে না, আমার তো এখানে একা একা ভালো লাগছে না, আমার তো কলা ভবন যাইতে হবে। আর আমার সব বন্ধু বান্ধবরা ওখানে। আমি করলাম কি, বাবাকে না জানিয়ে আমি 1 মাস পর সাবজেক্ট চেঞ্জ করে আইআরে ভর্তি হয়ে গেলাম। বাবা তখন জানেও না, কারণ জানলে আমাকে বকা দিবে। বাবার ইচ্ছে ছিল লয়ার হব। তারপরে আমি 1 মাস পরে বাবাকে জানালাম যে বাবা, আমি তো এটা এই কাজ করে ফেলেছি। তবে ইন্টারন্যাশনাল রিলেশনস আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট মনে হতো। ওখানে অনেক কিছু আমি পড়েছি। আমার মনে যে আমার পলিটিক্স এর ইচ্ছাটা তখন থেকেই নিজের ভেতরে আমি লালন করি। আমি ইন্টারন্যাশনাল পলিটিক্স পড়তাম, তো ওটা দেখে দেখে পড়ে পড়ে আমার ভেতরে একটা পলিটিক্স এর প্রতি বা রাজনীতির প্রতি একটা আগ্রহ জন্মায়। কিন্তু কখনো আমার মনে হয় নাই যে আমি ফরেন, কারণ ইন্টারন্যাশনাল রিলেশনসে ভর্তি হলে তো মানে দেখা যায় যে কেউ ফরেন সার্ভিসে যাচ্ছে, এটা ওটা, ওইটা আমার কখনো মনে হয়নি। কারণ আমি তো পাশাপাশি গান বাজনা করতাম। কলা ভবন যেহেতু, কলা ভবনে তো প্রচুর আমি বলবো যে সংস্কৃতি চর্চা হতো। আমাদের তো প্রায় আমরা টিএসসি তে গিয়ে এই ফাংশন ওই ফাংশন, আর সবাই যেহেতু আমাকে চিনতো, জানতো আমি গান টান করি, তো সবাই আমাকে ডাকতো। সব ডিপার্টমেন্টের প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতাম। তো এই বিষয়গুলো তো কখনো মনে হয় নাই যে না ওই দিকে যাব। হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট করব, মাস্টার্স করব, বাট ফরেন সার্ভিসে যাব না, গানই করব, এরকম। আচ্ছা, আমরা আরো কিছু কথা শুনবো, এর মাঝেই আরেকটা গান আমরা একটু শুনতে চাই আপনার কণ্ঠে একটু। ঠিক আছে, আমি আমার বাবার লেখা আধুনিক গান একটা শোনাচ্ছি, বিখ্যাত গান কিন্তু আমার খুব পছন্দ। ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না, লাজে মরি মরি গো, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। ঠিক আছে, তাহলে আমরা আপু আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আধুনিক যারা এই বর্তমান যুগে যারা সঙ্গীতে প্রবেশ করছে, যে কণ্ঠশিল্পীরা, তাদের ক্ষেত্রে আপনার একটা বার্তা, তাদের ক্ষেত্রে বার্তা থাকবে, সঙ্গীত কিন্তু আবেগের বিষয়, কিন্তু তাদেরকে আমি দেখি যে ওরা আবেগের চাইতে ওদের মধ্যে বেগটা অনেক বেশি, সবকিছু খুব সহজে পাওয়ার একটা টেন্ডেন্সি, মানে পরিশ্রম ছাড়াই। তো এই জিনিসগুলো করলে খুব বেশি দিন আসলে টিকে থাকা যায় না। ছোটবেলা থেকে আমি এই জিনিসগুলো দেখে এসেছি। তো ওদের প্রতি আমার এই পরামর্শটা থাকে, ওদের যথেষ্ট প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে ওরা যেন প্রপারলি কাজে লাগায়। এই একটা আমি বলবো যে বর্বন হিসেবে একটা অ্যাডভাইস থাকবে ওদের প্রতি। আর এখনকার দর্শক শ্রোতাদের প্রতি আমার যে অনুরোধ কিংবা অ্যাডভাইস যেটাই বলেন, সেটা থাকবে যে 1000 বছরের ঐতিহ্য আমাদের এই বাংলা সংস্কৃতি, সেই সংস্কৃতির অনেক বড় একটা অংশ আমাদের দর্শক শ্রোতা। কারণ ওনারা আমাদের গান না শুনলে আমরা তো সেলিব্রিটি হতে পারবো না বা শিল্পী হতে পারবো না। ওনাদেরকেও বলবো যে যদি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা থাকে, আপনারা সুস্থ সংস্কৃতি চর্চা করেন, ভালো গানগুলো শোনেন, আলতু ফালতু কন্টেন্ট গুলো দেখে নিজেদের সময় এবং বিবেক কোনোটা নষ্ট করবেন না প্লিজ। আপনাদের প্রতি এই অনুরোধটা আমার থাকবে। এবং কারণ আমি দেখেছি অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন ধরনের কমেন্টস গুলো আসে, যেগুলো আমার অনেক সময় পড়তেও মনে হয় যে রুচি হয় না, এই ধরনের কমেন্টস। তো একটা যে কোনো কমেন্টস কিন্তু আপনার পারিবারিক পরিচয়টা বহন করে, তো সেদিকেও খেয়াল রাখবেন যে এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো কমেন্টস আপনি করবেন না যে আপনার পরিবারিক বা পারিবারিক ঐতিহ্য প্রশ্নবিদ্ধ হয়। হ্যাঁ, তো নিজেদের মান সম্মান ধরে রাখা দায়িত্ব নিজেদের বিবেককে ধরে রাখা দায়িত্ব নিজেদের। এই করে করে আমাদের মাইন্ডসেট গুলো চেঞ্জ করা উচিত, বিশেষ করে মেয়েদের প্রতি এবং নারী শিল্পীদের প্রতি আমি বলবো যে সব শিল্পীরাই খারাপ হয় না, সব সেক্টরে ভালো খারাপ আছে। আপনারা একই পাল্লায়, একই দাড়ি পাল্লায় সবাইকে মাপবেন না, এবং যার সম্বন্ধে যে কথাটাই বলছেন বুঝে শুনে বলবেন। দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠি আনোয়ারের মুখে তার সঙ্গীত জীবন নিয়ে, এবং তিনি আশা করছেন যে রাজনৈতিক জীবনেও
প্রবেশ করার একটা প্রত্যাশা করছেন, তবে বর্তমান যে রাজনৈতিক অঙ্গন তার পার্সপেক্টিভে নয়, বরং সংস্কৃতিটাকেই রাজনীতির ঊর্ধ্বে রেখে দল মত নির্বিশেষে সকলকে সম্মান করাই যার সর্বোচ্চ ইচ্ছা। তো আমরা শেষ করব এখন। তার পূর্বে আরো একটি গান শুনতে চাই, যেখানে দিঠি আনোয়ার মনে করে যে সেই গানে নিজের সর্বোচ্চটা দিতে পেরেছে। আচ্ছা, এরকম একটা গান আমরা শুনি। আমার বাবা মারা যাওয়ার আগে দিঠির খাতা নামে একটি খাতা রেখে গিয়েছেন, যেখানে আমার জন্য অসংখ্য মৌলিক গান তিনি লিখে গিয়েছেন। আমার এখন গুরুদায়িত্ব সেই গানগুলোকে সামনে আনা। তো আমি এই আসন্ন যে কোরবানি ঈদটা আসছে, এই ঈদ উপলক্ষে একটা সেখান থেকে দিঠির খাতার একটি গান আমি রিলিজ করব দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আমি মিউজিক ভিডিও করেছি, এখন এডিটিং এর কাজ হচ্ছে, আমি সেই গানটাই শোনাই। এই গানটা সুর করেছেন আমাদের এখনকার প্রজন্মের অপু আমান এবং লিখেছে গাজী মাজহারুল। বেশি করে মেঘলা আকাশ একলা রাতে হারিয়ে যাওয়া তারার হিসেব করেছে, এই সময়ে এখন আমার তোমায় মনে পড়ছে, বলো তো কেমন আছো, ভালো আছো তো, বলো তো কেমন আছো, ভালো আছো তো।